একটু প্রেম দিবেন ডাক্তার সাহেব? ভীষণ রকমের প্রেম। যে প্রেমের হৃদয়টা নাকানি চুবানি খাবে, সেই প্রেম। ব্যস্ত রাস্তার মাঝে আসমানি রাঙা শাড়ি পরিহিতা রমণীর এমন কথায় ভ্রু কুচকালো বর্ণ। পিছে ফিরে তাকিয়ে সে অবাক। শ্যামবর্ণা নারী দাঁড়িয়ে আছে। সে চিনে না এই অপরিচিতাকে। মেয়েটা তাকে এসব কথা কেন বলছে? বর্ণ অবাক কণ্ঠে বলল, দুঃখিত, আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? বর্ণের কথায় রমণী কৌতূহল হাসে। ঋণ কণ্ঠে আবার বলল, নীলাম্বরী। পথের ধারে থাকা দুর্বা ফুলের মতো আমি। ভীষণ অবহেলার দামি ফুল। বর্ণ অবাক হলো। মেয়েটার কি মাথায় সমস্যা আছে? ধুর, এত ব্যস্ত সময়ে এসব কি ভালো লাগে? বর্ণের সামনে তখন রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকা রিক্সা চালকটা হেসে দিয়ে বলল, মামা, মামি তো খুব সুন্দর করে কথা কয়। আপনি কি রাগ করছেন মামির ওপর? থাক, মাফ করে দেন মামিরে। মেলা সুন্দর করে কথা কয়। বর্ণ রিক্সা চালকের কথায় সাত আসমান থেকে পড়ল। সে বিস্ময় মাখা কণ্ঠে কিছু বলার আগেই তার পাশে থাকা রমণী বলে উঠল, হ্যাঁ মামা, ওনার যে বড্ড রাগ। দেখছেন না, রাগ করে আমাকে চিনতেই পারছে না। তা মামা, তুমি রমনা যাবে? তোমার মামার সাথে একটু তোমার রিক্সায় ভ্রমণ করাবে? বর্ণে যেন অবাক হওয়ার পালা শেষই হচ্ছে না। তার অবাক হওয়ার মাঝেই ঘর্মাক্ত শরীর নিয়ে রিক্সা চালকটা বলল, হ মামি, যামু তো, চলেন। কথা শেষ হতেই হুড়মুড় করে রিকশায় চড়ে বসলো রমণী। উচ্ছ্বাসিত কণ্ঠে বর্ণের দিকে তাকিয়ে বলল, চলে আসুন ডাক্তার সাহেব। পথের ধারে দুর্বা ফুলের সাথে ঘোরার সুযোগ সবার হয় না। চলুন চলুন। বর্ণ যেন একটা ঘোরে চলে গেল। কি হচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না বর্ণের। কিন্তু এমন একটা মুহূর্ত হাতছাড়া করতেও চাচ্ছেও না সে। দেখুক না কি হয় আজ। বর্ণ উঠে বসলো রিকশায়। রিকশার ড্রাইভারও বেশ আনন্দে রিকশা চালানো শুরু করলো। কাত ফাটা রৌদ্র পরিবেশে তরতর করে ঘাম বেয়ে পড়ছে শরীরের শির দ্বারা বেয়ে। এই গরমেও সাদা লাল জামা কাপড় পরা মানুষের অগণিত মেলা রাজপথে। এই তো আজ বাংলার নতুন সনের আগমন। পহেলা বৈশাখ বলা হয় যাকে। নতুন সনের আগমনে সবার রাজকীয় সাজ। বর্ণের অন্যমনস্কতার মাঝে তার পাশের রমণীর ঠাট্টার স্বরে বলল, আপনার ভেতর কি একটু রসকস নেই? আজকের দিনেও হসপিটাল যাচ্ছেন? এত কাজ করে কি হবে? একদিন তো বইয়ের কথাই নাচতে হবে। বর্ণের যেন আজ অবাক হওয়ার দিন। ভীষণ অবাক হতে হবে আজ। এমন প্রতিজ্ঞা করেছে কোথাও। মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকেই তার নিজেকে এলিয়েন এলিয়েন মনে হচ্ছে। সে ভেবে পাচ্ছে না মেয়েটার মাথা খারাপ নাকি মাথা তার খারাপ। রিক্সা চালক মামা হাসতে হাসতে বললেন, পরিশ্রম তো বেটা মানুষকে করতেই হইব। না হয় বইয়ের শখ আহ্লাদ পূরণ করবো কেমনে? দেখেন না মামি, এই আনন্দের দিনেও রিক্সায় প্যাডেল ঘোরাতে হচ্ছে। না হয় বইয়ের শখ পূরণ করুন কেমনে? আজকের দিনেও একটু ফুলের তোড়া চুরি না দিলে হয় কন? বর্ণ এবার অবাক হলো না, বরং মুগ্ধ হলো। স্বামী হলে এত দায়িত্ব বুঝি এত সুনিপুণভাবে পালন করতে হয়? বর্ণের ভাবনার মাঝে নীলাম্বরী বলে উঠল, বাহ মামা, আপনি তো ফাটিয়ে দিছেন। মামি অনেক ভাগ্যবান। ঘামে সিক্ত হওয়া মানুষটা কেবল মাথা দোলালো। এবার রমণী বর্ণের দিকে ধ্যান দিল। ফিসফিস করে বলল, তা ডাক্তার সাহেব, এত ভদ্র হয়ে যে একটা অপরিচিত মেয়ের সাথে একই রিকশায় উঠেছেন, আপনার জাত যাবে না? বর্ণ এবার পূর্ণ দৃষ্টি দিল রমণীর পানে। এমন অদ্ভুত মেয়ে সে দেখেনি। কেমন চঞ্চলতায় ঘেরা মানুষ। মুখে যেন সবসময় একটা হাসি ঝুলানো। আসমানি রাঙা শাড়ির সাথে খোপায় কতগুলো সাদা সাদা ফুল একসাথে গোজা। এ ফুল তো সবাই মাথায় দেয় না, বরং ভীষণ অবহেলায় পায়ে মুচড়ে যায়। কারণ এরা পথের ধারে দুর্বা ফুল। অযত্নে বেড়ে ওঠে বলে কেউ এটার মর্যাদাই দেয় না। আবার মাথায় খুব যত্ন সহকারে লাগবে, এই জন্য দিবা স্বপ্ন। বর্ণকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নীলাম্বরীর ঠাট্টার স্বরে বলল, কি দেখছেন? আমি খুব সুন্দর লাগছে বুঝি? বর্ণ দৃষ্টি সরালো। প্রশ্নটার উত্তর হ্যাঁ দিতে ইচ্ছে হলেও নিজের গাম্ভীর্যতা রক্ষা করে সে বলল, না, মোটেও না। দুর্বা ফুল তো অযত্নের জিনিস, সুন্দর না লাগাটাই স্বাভাবিক। কিন্তু দুর্বা ফুলও ফুল, আর ফুল পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি, সেটা জানেন তো? বর্ণ বুঝল তার কথার ভুল অর্থ বের করেছে নমনী। সে কথা ঘোরানোর জন্য বলল, আপনি কিভাবে জানেন আমি ডাক্তার? আমার শরীর তো সেরকম কোনো কিছু নেই যা ডাক্তারির পরিচয় বহন করে। আর আপনাকে আমি আগেও দেখিনি এর আগে। তবে আপনি আমায় দেখেননি বলে
আমিও যে আপনায় চিনি না তেমনটা তো না, তাই না? বর্ণ বুঝল সে ভুল কথা বলেছে। এ রমণী পাগল না, তবে উন্মাদনা আছে, মাদকতা আছে তার হাসিতে। না চাইতেও মুগ্ধতা ভর করে। ভাবনার মাঝে রিকশা এসে পৌঁছায় রমনার সামনে। রমণী তার মুক্ত হাসি ঝুলিয়া রিকশা চালক আর বর্ণের উদ্দেশ্যে বলল, আপনারা এই অধম নারীর জন্য 5 মিনিট অপেক্ষা করবেন? এখানেই দাঁড়ান, আমি ছুটে যাব আর আসব। রমণের কথার বিপরীতে কথা বলার সুযোগ পায় না তারা। শাড়ি পরে কি সুন্দর ছুটে যাচ্ছে সে, মনে হচ্ছে আকাশ যেন। বর্ণ মনে মনে আওড়ালো, আসমানি রঙে মানবী আকাশ যেন। টিং টিং করে ঘড়ির কাঁটা ঘুরে। রমনায় তখন উপচে পড়া ভিড়। কপত কপতি পরিবার বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছে মানুষ। নতুন বছরের প্রথম দিন যেন মানুষের মনে উল্লাস নিয়ে এলো। বর্ণেরও ভালো লাগছে এখন। নিত্য নতুন বাধা ধরা নিয়মের বাহিরে আজ আসতে পেরেছে, তাও ওই রমণীর জন্য। কে যেন নামখানা, নামটা মনে পড়ার আগে রমণী হাজির, হাত ভর্তি ফুলের তোড়া, চুড়ির প্যাকেট আর ছোট্ট বেলি ফুলের মালা। বর্ণ হা করে তাকিয়ে রয়, কি তবে তার বোঝার জন্য। রমণী তার হাতের জিনিসপত্রগুলো রিকশা চালকের দিকে এগিয়ে দিয়ে ঝলমলে কণ্ঠে বলল, এই নেন মামা, মামির জন্য আপনার তরফ থেকে উপহার। এগুলো মামিকে দিবেন। আজ আর রাজপথে রিকশায় প্যাডেল ঘোরাতে হবে না, মামির সাথে বরং ঘুরতে বের হন। আর মামা, সবাই আপনাদের মতন কিন্তু মিঙ্গেল না, আমরা প্রেমে হাবুডুবো খেয়েও পিওর সিঙ্গেল। তবে দোয়া করেন আপনার মামি ডাক্তার মান যেন রাখতে পারি। রিকশা চালক যেন আকাশের চাঁদ পেয়ে গেল। খুশিতে চকচক করে উঠল তার মুখখানা। কৃতজ্ঞতায় তার মুখের হাসিটা চওড়া হলো। এবার মানবী তার হাতে থাকা বেলি ফুলের মালাটা পেঁচিয়ে দিল বর্ণের হাতে, ভীষণ যত্নে। পৃথিবীর দরকারি কাজ যেন এটা। চারপাশের ভাবনা বাদ দিয়ে সে গভীর মনোযোগ দিয়ে কাজটা শেষ করলো। তারপর বিশ্বজয়ের হাসি হেসে বলল, নববর্ষের শুভেচ্ছা প্রিয়, মাঝে মাঝে খোঁজ নিও। দুর্বা ফুল থাকে পথের ধারে, সবাই যারে পায়ে মারে, তুমি না হয় আগলে নিও। নতুন শোনের শুভেচ্ছা প্রিয়। বর্ণ যেন একটা ঘোরের মাঝে চলে গেল। ভ্রম ভাঙতে ভাঙতে রমণী মিশে গেল বিশাল জনসমুদ্রের ঢেউয়ে। বর্ণ ঠায় বসে রইল, তার যেন স্বপ্ন মনে হচ্ছে সব। এবারের বৈশাখ প্রেমময় বৈশাখ, রঙিন বৈশাখ যেন। রমণীর নাম যেন কি ছিল? ও হ্যাঁ, দুর্বাফুল, পথের ধারে দুর্বাফুল। বৈশাখ মাস যেন হুড়মুড় করে এলো, আবার হুড়মুড় করে চলে গেল। কে যে উষ্ণতার দহন, শরীর যেন গরমে পুড়ে কয়লা হয়েছে সবার। এয়ার কন্ডিশনারটাও কমাতে পারে না সেই উত্তপ্ততা। শহরে প্রায় সব সচ্ছল পরিবারে এয়ার কন্ডিশন বিদ্যমান থাকে। রুমের ভিতর যতটা শীতল, বাহিরে যেন ততটাই জ্বলন্ত লেলিহান শিখা। অবশ্য জ্যৈষ্ঠ মাস আসার আগে সাথে ভীষণ জ্বরের তাণ্ডব। এই তো আজ পহেলা জ্যৈষ্ঠ, গতকাল রাত হতে টানা বর্ষণ, থামাথামির কোনো নাম নেই। ব্যাপারটা হাস্যকর হলেও ঠিক যে কালবৈশাখী ঝড় বৈশাখে না হয়ে জ্যৈষ্ঠ মাসে হচ্ছে। জ্যৈষ্ঠকে দারুণভাবে স্বাগত জানাচ্ছে প্রকৃতি। সময়টাকে ঠিক ঝড়ময় বিকেল বলা যায়। চারপাশে ভারী বর্ষণ, রাস্তায় মানুষজন নেই বললেই চলে। খুব সীমিত পরিমাণে চলছে গাড়ি। বর্ণের মেজাজ চরম পর্যায়ে খারাপ। এই সময় গাড়িটা নষ্ট হতে হলো। ভিজে ভিজে বাড়ি ফিরবে সে। উফ, এত বিরক্ত রাখবে কোথায় সে। শরীরের সাথে কফি কালারের শার্টটা আটসাট হয়ে লেগে আছে। কাদের দুদিকে ভিজে গিয়ে কালো রঙে রূপান্তরিত হয়েছে। সুঠাম তার দেহ, বড় বড় গোছালো চুলগুলো পিছে ভিজে চুপসে গেছে। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে সেথা থেকে। ডাক্তার সাহেবের মেজাজ অতিরিক্ত খারাপ। সব সময় তার সাথে এমন হয়? প্রয়োজনের সময় ঝামেলা হতে হয়। হঠাৎ রিকশা থেমে যাওয়াতে অসাবধানতা বশত ঝুঁকে যায় বর্ণা। সামনের নীলরঙা পলিথিনটা সবে সরিয়েছে রিকশা চালককে দুই একটা কঠিন কথা বলার উদ্দেশ্যে। ঠিক কঠিন কথা আর বলা হলো না। কণ্ঠের কথা কণ্ঠতেই আটকে গেল। বিরক্ত ভরা মুখমণ্ডলে ভর করল মুগ্ধতা। বিস্মিত কণ্ঠে উচ্চারিত করল, দুর্বাফুল। অবিরাম বৃষ্টিধারার মাঝে ভেসে এলো ঋণ ঋণের নারী কণ্ঠ। মনে রেখেছেন তবে? নারী কণ্ঠে ছিল উচ্ছ্বাসে টইটুম্বর। তাকে যে মানুষটা চিনতে পেরেছে, সেটাই সে ভাবতে পারছে না। বর্ণের ধ্যান ভাঙল রিকশা চালকের কথায়। সে বিরক্তির স্বরে বলছে, ধুর আফা, সরেন তো সামনে থেকা। বৃষ্টির মাঝে আপনাগোর ভিজতে ভাল লাগতেছে, কিন্তু আমাগোর না সরেন। রিকশাওয়ালার কথার ধরনে বিনা নোটিশেই বর্ণের মাথায় রাগ জেগে উঠল। শরীরে জেগে উঠল সে রাগ। মেয়েটার সাথে এমনভাবে কথা বলছে কেন লোকটা? অদ্ভুত। রাগ সংবরণ না করতে পেরে
রিক্সা থেকে এক লাফে নেমে গেল বর্ণ। পকেট থেকে মানিব্যাগটা বের করে 100 টাকার নোটটা এগিয়ে দিয়ে বলল, আমার গন্তব্য এসে গেছি, আপনি চলে যান। ও মা, আপনি না সাভারের মোড়ে নামবেন? এখনো তো মেলা দূর। রিক্সাওয়ালার কণ্ঠে আকাশসম বিস্ময়। বর্ণ কটকট পায়ে এগিয়ে যেতে যেতে বলল, আপনার রিক্সা চড়ে অতটুকু অবধি যাওয়ার ইচ্ছে আমার নেই। রিক্সাওয়ালা তাজ্জব বনে কেবল চেয়ে রইল। নীলাম্বরী দ্রুত ছুটল বর্ণের পিছে। ঢাকা শহরের রাস্তা তখন পানিতে ডুবে যাবে মনে হচ্ছে। নীল আকাশ এখন কালো মেঘ ঘেরা। অবিরাম বর্ষণের মিনিট দুয়েক এর মাঝে ভিজে চুপসে গেছে মানব মানবী। প্রায় বেশ খানিকটা দূরে আসতেই মুখ খুলল নীলাম্বরী। হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, একটু দাঁড়ান না, এই বৃষ্টিতেও হাঁপিয়ে উঠেছি, একটু জিরিয়ে নেই। মানবের ব্যস্ত পদাচারণ থেমে গেল। তার এতক্ষণে হুঁশ হলো সে এখন একা হাঁটছে না রাস্তায়। হঠাৎ নিজের করা একটু আগের কাজটার কথা ভেবে আহম্মক বনে গেল সে। হঠাৎ এই রাগটার কারণ কি? এমন অহেতুক রাগ তার মতন মানুষের সাজে? নিজেকেই মনে মনে গালাগাল দিতে ইচ্ছে হয় বর্ণের। বর্ণকে থেমে যেতে দেখেই নীলাম্বরী দম নেয়। সামান্য থেমে বলে, আমায় ভুলেননি আপনি? বাব্বা, তা কোথায় যাচ্ছিলেন ডাক্তার সাহেব? আপনার মতন তো আমি ভবঘুরে পেতনি না যে এখানে সেখানে ঘুরে বেড়াবো। আমার নির্দিষ্ট কাজ আছে, সেটা আপনি ভালো করেই জানেন, তাই না? বর্ণের কণ্ঠে সুস্পষ্ট গাম্ভীর্যের ভাব। নীলাম্বরী খিলখিল করে হেসে উঠল। এ যেন সদ্য অষ্টাদশের কন্যা। মেয়েটার বয়স 21-22 তো হবেই, কিন্তু চালচলন একদম যেন কিশোরীদের ন্যায়। হাসতে হাসতে মেয়েটার যেন দম যায়। কি এমন হাসির কথা বলেছে সে? অদ্ভুত। নীলাম্বরী মন মতো হেসে ক্লান্ত হলো। অতপর হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, এই এই আমি ভব করে পেতনি? কে দেখে আমায় পেতনি মনে হলো? চেহারা শুরু তো আল্লাহ দিলে খারাপ না, তবে ও আচ্ছা, বুঝেছি, গায়ের রং দেখে বলেছেন। মানবীর কথায় বর্ণ হোঁচট খায় মনে মনে। আহত দৃষ্টিতে তাকায় সিক্ত নারীর পানে। মেয়েটা এমন কেন? কথায় কথায় নিজেকে ভীষণ অবহেলা করে। ছোট্ট শ্বাস ফেলে ব্যর্থ মানব। কথা ঘোরানোর জন্য বলে, তা দীর্ঘ 1 মাস পর কোথা থেকে উদয় হলেন দুর্বাফুল? সে যেন রমনার ভিড়ে হারালেন, আর কোনো খোঁজই নেই যে। সত্যিই খোঁজ নেই বুঝি? হসপিটালের চেম্বারে রোগী দেখার ব্যস্ততার ভিড় কমার পর যখন ক্লান্তি ভর করে শরীরে, তখন তো আমার ভাবনাও ভর করতো মনে, তাই না? আপনার সাথে তো আমার মনের খোঁজ প্রতিনিয়তই হচ্ছে। বর্ণ সামান্য চমকে গেল। হ্যাঁ, সেদিনের পর তার অবসাদটা এই রমণীর নামেই যেন লিখতে হয়েছে না চাইতেও। ভীষণ ব্যস্ততার পর ডাক্তার সাহেবের অবসাদ মেলেনি। রমণী তাকে প্রতিনিয়ত ভাবিয়েছে। নামধামহীন দুর্বাফুলের কি যে মুগ্ধতা! দারুণ বৃষ্টি হচ্ছে যে ডাক্তার সাহেব, সময় থাকলে এই বৃষ্টিতে ভিজে 1 কাপ চা খাওয়ার অনুমতি পেতে পারি? বর্ণ কিছুক্ষণ ভাবল। প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে গিয়ে মুখ ফুটে বলে উঠল, কেবল 5 মিনিট। নিজে বলে নিজেই অবাক হলো। সে তো প্রত্যাখ্যান করতে চেয়েছিল, তবে হ্যাঁ হাসলো কেন? তবে কি মাঝে মাঝে মনও নিয়ন্ত্রণ হারায়? নীলাম্বরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মিনিট 5ই ঢের সময়। প্রেম করতে সখা, প্রেমের ঘাটে দীর্ঘ কিছুই যায় না তেমন দেখা। বর্ণ হতবম্ব। এমনি কি আদৌ স্বাভাবিক মানুষ? ততক্ষণে উধাও নীলাম্বরী। ওই তো সামনের টং দোকানে সাদা শাড়ি পরা ভিজে চুপচুপে হওয়া রমণী। মাথায় তার সেদিনের মতোই দূর্বা ফুল। মেয়েটা নিজেকে যতটা অসুন্দর বলে দাবি করে, ততটা অসুন্দর সে না। তবে সুন্দরও না, মেয়েটা মায়াবতী। মানুষের রূপ তথাকথিত সমাজে দুরকম প্রচলিত হলেও আসলে মানুষের রূপ 3 রকম। এক, সুন্দর, যারা ধবধবে ফর্সা, তাদের প্রথম ধাপে রাখা যায়, ফর্সা মানেই সুন্দর। দ্বিতীয়ত অসুন্দর, যাদের গায়ের বর্ণ কালো, তাদেরকে সবাই দ্বিতীয় ধাপে রাখে। মূলত সমাজ সেটাই করে। আর আরেকটা ধাপ হলো মায়াবতী। এই ধাপটাতে খুব কম মানুষই থাকে। যাদের চেহারার মাধুর্যতা গায়ের রঙকে হার মানায়, তারাই একমাত্র এই ধাপে পড়ে। আর নির্দ্বিধায় বলা যায়, টং দোকানে দাঁড়ানো মানবী সেই দলে। শ্যামলা শরীরের শুভ্র শাড়ি, পিঠের মাঝে ঠিলে খোপা, যা বৃষ্টির দাপটে লেপ্টে আছে পিঠে। সেখানে অগোছালোভাবে লাগানো দুর্বা ফুল, কপালে কালো রঙের টিপ, মুখটা গোল গাল, ছোট্ট, থুতনিতে বেশ গভীর একটা টিপ। এই মেয়েকে মায়াবতীর খাতায় না ফেললে বড্ড অন্যায় করা হবে যে। বর্ণের ভাবনার মাঝে ছুটন্ত উড়ন্ত দুরন্ত চঞ্চল দুর্বাফুল হাজির। চায়ের কাপ এগিয়ে দিয়েছে বর্ণের সামনে। চোখ দিয়ে ইশারা করে চায়ের কাপটা নেওয়ার জন্য বলল। বর্ণ ভ্রু কুচকে চায়ের কাপটা হাতে নিল।
হাঁটতে হাঁটতে চুমুক দিল চায়ের কাপে। নীলাম্বরী হাসতে হাসতে চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির শ্বাস ফেলে বলল, এক কাপ চাই আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চা খাইয়ে আমার পুরো একটা মাস অশান্তিতে কাটান আর কি। বাহ, খোঁজ নিলেই তো খুঁজে পেতেন, খোঁজ নিলেন না যে। পুরো প্রেমময় শহরে একজন অপরিচিত প্রেমিকা বুঝি খুঁজে পাওয়া যায়? বাহ, ডাক্তার সাহেব বেশ কাব্যিক হলো যে। ভবঘুরে পেট নিয়ে ভাবনা ভর করেছে তাই। বর্ণের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল মানবী। চায়ের কাপের শেষ চুমুকটা দিয়ে তাকালো বর্ণের দিকে। মেয়েটাকে এমন ড্যাব ড্যাব করে তাকাতে দেখে বর্ণ অদ্ভুত কণ্ঠে বলল, কি দেখছেন? চায়ের কাপ। মানবীর এমন উত্তরে হা হয়ে যায় ডাক্তার সাহেব। তাজ্জব বনে গিয়ে বিস্মিত স্বরে বলল, মানে? চায়ের কাপ কি এই প্রথম দেখেছেন? আপনার অধর ছোঁয়ানো চায়ের কাপ তো প্রথমই দেখলাম, তাই না? আপনার সাথে কথা বলা বড় দায়। নীলাম্বরী আবার হাসল। বর্ণের চায়ের কাপটা তার হাত থেকে কেড়ে নিল, কিন্তু ভুলবশত ছোঁয়া লাগলো না ছেলেটার হাতে। নীলাম্বরীর এহেন আচরণে অবাক হয় বর্ণ। তাকে আরো দ্বিগুণ অবাক করে দিয়ে নীলাম্বরী নিজের আর বর্ণের চায়ের মাটির ছোট্ট কাপগুলো তার ব্যাগটাতে গুছিয়ে রেখে দেয়। বর্ণ বিস্মিত কণ্ঠে বলল, কি করছেন? এ কাপগুলো রাখলেন কেন? স্মৃতি হিসেবে থাকবে বলে। বর্ণ ভেবে পায় না মেয়েটার আচরণের মানে। মেয়েটা এমন কেন? এই মেয়ের সাথে যেদিন দেখা হয় সেদিনটা তার অবাক হতে হতে কেটে যায়। বর্ণকে হা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নীলাম্বরী নিজের ব্যাগ থেকে ছোট একটা রঙিন কাগজে মোড়ানো বক্স বের করল। বর্ণের দিকে এগিয়ে দিয়ে বলল, আরো কয়েক বসন্ত লিখব নতুন ছন্দ তোমার সনে, মনে মনে। তুমি মুগ্ধ বিহঙ্গ হয়েও আমায় রাখবে আগলে খুব যতনে মনে মনে। তুমি এসেছো বলে ফুল ভিজে শিশির জলেছে আকাশবাণী। তুমি রেখো আমায় খুব যতনে মনে মনে। আমি তোমায় উপহার দিলাম এক কাপ চা বসন সন্ধ্যার সঙ্গে। তুমি বেঁচে থেকো পৃথিবীতে এমন হাজারখানেক জন্মদিনের দারুণ রঙে। শুভ জন্মদিনের শুভেচ্ছা প্রিয়। স্মৃতিগুলো আগলে নিও। আমি পথের দ্বারে দুর্বা ফুল। কেউ বা বলে পাপ, কেউ বা বলে ভুল। তুমি না হয় একটু হইও আকুল। বৃষ্টি সেই কখন থেমেছে? সাভারের রাস্তায় মোড়ে ভিড়ের মাঝে হারিয়ে গেল আবার দুর্বা ফুল। বর্ণ কেবল তাকিয়ে রইল। খুঁজল না সে কাউকে। খুঁজে কি লাভ? সে তো জানে মেয়েটা আবার আষাঢ়ে মেঘ হয়ে পহেলা আষাঢ়ে আসবে। মেয়েটা তার অপরিচিত হয়েও যেন পরিচিতা। বর্ণ উপহার বক্সটা আগলে নিল। মুচকি হেসে বলল, আমি আবারও একটু বর্ষণ চাই, এক কাপ চায়ের সাথে। সাথে মানবী দুর্বা ফুল চাই, যে আমায় নিয়ে উন্মাদনায় মাতে। সন্ধ্যা বিদায় হয়ে সবে রাত নেমেছে বিশাল আকাশে। সোডিয়ামের আলোয় সেজেছে রাজপথ। হলুদ বর্ণার লাইটগুলো ভেজে রাস্তায় এক দারুণ রং দিয়েছে। মোহনীয় মায়াবী লাজুক লাগছে রাজপথকে। সন্ধ্যায় বৃষ্টি হওয়ার কারণে রাস্তা এখন প্রায় ফাঁকা। মাঝে মাঝে সাই সাই করে ছুটে যাচ্ছে বিশাল গাড়ি। পহেলা আষাঢ়ের মুগ্ধ রজনীতে মুখ ভার করে বসে আছে বর্ণ। গাড়ির হেডলাইটগুলো জ্বলছে। নিস্তব্ধ রাস্তায় এক আকাশ বিষণ্ণতা নিয়ে বসে থাকতে খারাপ লাগছে না তার, বরং অবসাদটা ভালো লাগছে। আজকাল তার মন আকাশ কালো করে মন খারাপ হয়। এই মন খারাপের কোনো কারণ নেই, ভিত্তি নেই। তবু এই মন খারাপটা মনকে তৃপ্তি দেয়। আজকাল তার বিনা কারণে হাসি আসে, আবার বিনা কারণেই বিষাদ নামে বুকে। আর তার জীবনের এহেন অদ্ভুত কর্মকাণ্ডের জন্য একজন দায়ী। সে হলো দুর্বা ফুল, পথের দ্বারের অযত্নে খুব দামি ফুল। নক নক। গাড়ির স্বচ্ছ কাজখানা কি একটু নামানো যাবে ডাক্তার সাহেব? রিনরিনের শব্দ কর্ণগোচর হতেই বর্ণের ধ্যান ভাঙল। পাশ ফিরে জানালার দিকে তাকাতেই সে চমকে গেল, থমকে গেল। অজান্তেই শীতল হলো প্রেম পায়রা। অবাক কণ্ঠে রাজ্যের বিস্ময় নিয়ে বলল, দুর্বা ফুল আপনি? কাচের বিপরীতে থাকা রমণী বর্ণের মুখভঙ্গি দেখে খিলখিলিয়ে হেসে উঠল। ডান ভ্রু খানিকটা উঁচু করে বলল, চিনেছেন তবে? বর্ণ দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তীক্ষ্ণ কণ্ঠে মিনমিন করে বলল, রাতের ঘুম হারাম করেছে, আর আপনাকে চিনব না? বর্ণ খুব ধীরে কথাটা বললেও রমণীর চোখে ফাঁকে দিতে পারেনি সে অভিব্যক্তি। রমণী আবার খিলখিল করে হেসে উঠল, ঠাট্টার স্বরে বলল, আহারে ডাক্তার সাহেব, মুখ চোখ এমন শুকিয়ে গেছে যে। মুখ চোখ শুকানোর কারণ হয়ে ঠাট্টা করছেন দুর্বা ফুল? রমণী মুচকি হাসল।
সোডিয়ামের আলোতে কি দারুণ লাগছে সেই হাসি। ছাইরাঙা শাড়িটার আঁচল খানিকটা লুটিপুটি খাচ্ছে রাজপথে। বর্ণ সেখানে দৃষ্টি দিয়ে শীতল কণ্ঠে বলল, আঁচলটা সামনে নিন, গড়াগড়ি খাচ্ছে যে। এই আঁচলে তো বাধা পড়েছি আমি। নীলাম্বরীর সাথে সাথে আঁচলটা উঠিয়ে নিল। ভ্রুকুচকি বলল, আজ কি হলো ডাক্তার সাহেবের, এত উন্মাদনা? বর্ণ এবার উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে চোখে জল গড়িয়ে পড়ল। ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা দিয়ে চোখের কোণে জলটা মুছে ঠাট্টার স্বরে বলল, আপনি আমাকে হুটহাট উন্মাদনা, মাদকতা ভরপুর কথা দিয়ে অস্বস্তিতে ফেলতে পারলে আমি কেন পারবো না? আমি একটু চেষ্টা করলাম আপনার মতন করার। বাহ ডাক্তার সাহেব, বেশ উন্নতি হয়েছে তো আপনার। হঠাৎ এত রসিকতা ভর করেছে যে শরীরে। কত আর বিষাদ নিয়ে থাকবো। পুরো জ্যৈষ্ঠমাত্র বিষাদ বিদ্রোহ ঘোষণা করেছিল। এবার একটু রসিকতা করি। আপনি তো আবার আষাঢ়ে উদাও হয়ে পুরো মাসকে বিষণ্ণতায় ভরিয়ে দিবেন। আপনি আসেন কেন বিষাদ দিতে? মন আকাশে রিক্ততা না দিলে হচ্ছিল না আপনার? এই যে এতক্ষণ শোক পালন করছিলেন আমি আজ আসিনি বলে, সেটা বুঝি আমি জানি না? আপনার মন আকাশ যে আপনার বিরুদ্ধে গিয়েও দুর্বা ফুলে আসক্ত হচ্ছে সে খবর রাখেন? বর্ণ কিছু বলবে তার আগে ছোট্ট একটা ছেলে নীলাম্বরীর আঁচল ধরে টান দিল। নীলাম্বরী সামান্য চমকে পিছে ফিরে তাকালো। অবাক কণ্ঠে বলল, জি বাবা বলুন। বর্ণ মুগ্ধ হলো রমণীর কথার ধরনে। এই বাচ্চাগুলোকে পথশিশু বলা হয়। তাদের সাধারণত মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। এত সুন্দর ব্যবহার করবে তো দূরের কথা ফিরেও তাকায় না। দুর্বা ফুল এত সুন্দর করে বাচ্চাটাকে শুধালো। এই নারী মানেই যেন এক আকাশ মুগ্ধতা। এত মায়া কেন তার ঋণঋণের শব্দগুচ্ছে? এই শীতল পরিবেশে পোশাকবিহীন ছেলেটা ভাঙা কর্কশ গলায় বলল, আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে কিছু টেহা দেন না। ভিজে রাস্তায় দিক বেদিক ভুলে নীলাম্বরী বসে পড়ল। আদরে হাতে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলল, আজ খাননি বুঝি কিছু? আর শীত করছে না? এত ঠান্ডার মাঝেও আপনি পোশাক ছাড়া ঘুরছেন যে। আমার জামাটা ভিজে গেছে। একটা জামা তো, ভিজার কারণে আম্মা কইছে খুইলা রাখতে। রমণী কিছু শুধালো না। বা পাশের বাহুতে ঝুলে থাকা ব্যাগটা থেকে 100 টাকার একটা নোট বের করে বাচ্চাটার হাতে ধরিয়ে দিল। বাচ্চাটা খুশিতে মুখটা চিলিক দিয়ে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, আপনি মেলা ভালা আপা, আপনি মেলা ভালা। বর্ণ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল রমণীর পানে। কি অবলীলায় মেয়েটা মিশে গেছে এই পথ শিশুটার সাথে। এই রমণী কোনো জাদু জানে, মন ভালো করার জাদু। এই যে একটু আগে বর্ণের মন আকাশ জুড়ে যে ভয়াবহ মন খারাপের দুর্যোগটা ছিল, এখন তার একাংশ নেই। আপনার নাম কি বাবা? তুলতুল। নীলাম্বরীর প্রশ্নের বিপরীতে ছেলেটা কি সুন্দর করে উচ্ছ্বসিত কণ্ঠে উত্তরটা দিয়ে দিল। নীলাম্বরী তার ব্যাগে আবার হাত দিল। খচখচ শব্দ করে একটা প্যাকেট বের করলো। বর্ণ কেবল নিশ্চুপ দেখে যাচ্ছে রমণীর কার্যকলাপ। নীলাম্বরী এবার প্যাকেটটা থেকে একটা শার্ট বের করলো। বেশ বড়সড় মাপের শার্ট। শার্টের বোতামগুলো খুব যত্নের সাথে বাচ্চাটার গায়ে জড়িয়ে দিল। আবার খুব যত্ন সহকারে লাগিয়ে দিল বোতামগুলো। শুকনো কঙ্কালসার দেহটায় সাদা ঝলমলে শার্টটা কেমন অদ্ভুত লেখালো। একদম ঢোলা। নীলাম্বরী নিজেই খিলখিল করে হেসে উঠল। বাচ্চাটার গাল টেনে বলল, বাবা, এটা আমি আরেকজনের জন্য কিনেছি, কিন্তু এখন এটা আপনাকেই ভালো মানাচ্ছে। এই ঠান্ডার মাঝে খালি গায়ে না থেকে আপনি বরং এটা পরে থাকুন, কেমন? বাচ্চাটা অনবরত মাথা নাড়ালো। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কি আরাম জামাটাতে। নীলাম্বরী বাচ্চাটার মাথায় হাত বোলাতেই বাচ্চাটা ছুটে চলে গেল। বর্ণ এতক্ষণ সবটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। বাচ্চাটা চলে যেতে সে অদ্ভুত কণ্ঠে বলল, আমার জন্য ছিল শার্টটা, তাই না? নীলাম্বরী ভারী অবাক হলো। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন? আপনার সাথে থাকতে থাকতে সামান্য জাদু আমিও শিখেছি দুর্বাফুল। সেই জাদুবিদ্যায় দিয়েই জেনেছি। বর্ণের কথার ধরনে নীলাম্বরী আবারও হাসল। মেয়েটার বোধহয় কথায় কথায় হাসার অভ্যাস, কারণে অকারণে হাসে। মানবকে প্রতিনিয়ত মুগ্ধ না করালে যেন তার চলেই না। জানেন, আজ তুমুল বৃষ্টি হবে, চা খাবেন এক কাপ? নীলাম্বরীর সহজ সরল প্রস্তাবে নাকচ করল ডাক্তার সাহেব। চোখ মুখ কুঁচকে বলল, সেদিন তো চায়ের কাপ সংগ্রহ করার জন্য চা খেয়েছিলেন, আজ উদ্দেশ্য কি? আপনার সাথে একটু সময় কাটানোই মূল উদ্দেশ্য।
বাকিগুলো তো রংচঙে জাঁকজমক অজুহাত। তবে চলুন ফুটপাত দিয়ে হাঁটি। বর্ণ কথাটা বলার সাথে সাথে তুমুল বর্ষণ শুরু হলো পরিবেশে। ডাক্তার সাহেব বাহ বাড়িয়ে বলল, বাহ দুর্বাফুল, দারুণ জানেন তো আবহাওয়া সম্পর্কে। সত্যি তো বৃষ্টি নামলো। নীলাম্বরী কিছু বলার আগেই তার কাঙ্ক্ষিত বাস এলো। নীলাম্বরী ছুটে বাসে উঠে গেল। জানালার পাশে সিটটাতে বসে হতবম্ব বর্ণের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, আজ পর থেকে ধন্য করে হলো না হাঁটা, পাশাপাশি নিশ্চুপ থেকে হলো অনুভূতির ঘনঘটা। আমি এক অযত্নে পড়ে থাকা ফুল, কেন হও প্রিয়, ভীষণ আকুল। আবারও দেখা হবে প্রিয়, তখনও যত্নে আগলে নিও, বিষাদটুকু আমায় দিও। গাড়ি চলে গেল তার আপন গতিতে। বর্ণ তাকিয়ে রইল সেদিকে নিষ্পলক। দীর্ঘ শব্দে বজ্রপাত হলো আকাশে। বর্ণের চোখের পাতা পড়ল। মণিটা এদিক ওদিক নড়ে উঠল। নোনা অশ্রুকণা ধুয়ে গেল বৃষ্টির জলে। এক বিষণ্ণ মাখা হাসি দিয়ে ডাক্তার সাহেব বলে উঠল, মাসখানেকের বিষণ্ণতা দিলেন দুহাত উজাড় করে। এভাবে হৃদয়ে প্রেম পায়রা বিষাদে যায় যে ঝরে। আপনি আমার না বলা অনুভূতির দামি ফুল, তাই তো ধীরে ধীরে হচ্ছি আকুল। ওহে প্রেম, তোমার দহন বেশি বুকে আঁকো বিষাদ, অমৃতেও তুমি দান করো দুহাতে, প্রেমের কি রক্তাক্ত স্বাদ। টেবিলের ওপর শুভ্র রঙা কাগজখানায় জলজল করছে 4 লাইনের এই কবিতাখানা। রুমের আকাশে রাঙা অবগুণ্ঠনগুলো উড়ে যাচ্ছে শ্রাবণ মাসের ঝড়ো বাতাসে। পরিবেশ, আকাশ আর প্রেমিক পুরুষের মনে দানবীয় তাণ্ডব চালাচ্ছে ঝড়। রোগীর আপাতত ভিড় কম। এমন ঝড়ো হাওয়ায় খুব বেশি প্রয়োজন না হলে তো মানুষ ঘর থেকে বের হয় না। হসপিটালে আসা তো পরের ব্যাপার। আজ 2রা শ্রাবণ। সকাল হতেই প্রকৃতি বেশ গুমোট হয়ে আছে। অথচ বর্ণ আজ উত্তেজিত। তার হুট করে মনে হচ্ছে আজ বিশেষ কিছু হবে, যেই বিশেষ কিছুর জন্য সে পুরো একটা মাস অপেক্ষা করে থাকে। শরীরে আজ শোভিত হয়েছে ধবধবে সাদা পাঞ্জাবি, বা হাতে কালো ঘড়ি, চুলগুলো কিঞ্চিত এলোমেলো, মুখ ভর্তি চাপদারি যা 1 মাসের অনাদরে খানিক বড় হয়েছে। যে কেউ এক দেখাতে তাকে সুপুরুষ বলতে বাধ্য। গায়ের চামড়া অবধি বিশুদ্ধ উজ্জ্বল রাঙা। 10 জনের মাঝে দাঁড়ালে অনায়াসে সে নজর কাটতে সক্ষম। হসপিটালের বরাদ্দ করা নিজের ব্যক্তিগত রুমটাতে মন বসানো আজ ডাক্তার সাহেবের। ছটফটিয়ে উঠছে হৃদয় আঙ্গিনা। চোখের পলকে পলকে ঘড়ির কাঁটায় দৃষ্টি বুলায়। কখন বিকেল হবে সে আশাতে। মন অধৈর্য হয়, চিত্ত রুষ্ট হয়। আজ যেন সময় কাটতেই যাচ্ছে না। অদ্ভুত। অবশেষে ঘড়ির কাঁটা টিং টিং করে জানান দিল পরিবেশে অপরাহ্নের আগমন ঘটেছে। সাথে সাথে আরাম কেদারা হতে ধপ করে উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। বৃষ্টির বেগ কমেছে। চিপচিপে কাদায় রাস্তাঘাট মাখো মাখো অবস্থা। সেই চিপচিপে কাদা দিয়ে ডাক্তার সাহেব মনের আনন্দে হেঁটে হেঁটে শাহবাগের ফুলের দোকানেরগুলোর সামনে এসে দাঁড়িয়েছে। হরেক রকমের ফুলের গন্ধে মন মোহিত হয়ে উঠল। কিছু ভ্রম জাগালো মস্তিষ্কে। হঠাৎ করে জীবনটা ভীষণ মিষ্টি লাগতে শুরু করলো। একটা মানুষের আগমনে হুট করে সবটা কত অসাধারণ মনে হচ্ছে। এমনটা বুঝি প্রেমে পড়লে ঘটে। ফুলের দাম বরাবরই একটু বেশি, তবে বর্ণের কাছে ফুলের দাম বেশি হওয়াটাই যেন যুক্তিযুক্ত। প্রেমের প্রতীক ফুল, ভালোবাসার শুভ্রারম্ভ ফুল, আর সেই ফুল বড্ড সস্তা হলে কেমন বেমানান লাগবে না। অবশেষে কাঠগোলাপের একটা থোকা খুঁজে বের করে ক্রয় করেই ক্ষান্ত হলো প্রেমিক। বেশ মানাবে মেয়েটাকে কাঠগোলাপে। অবশ্য মেয়েটা নিজেই তো একটা ফুল, দুর্বা ফুল, ভীষণ অযত্নের দামি ফুল। আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকে উঠল। নতুন উদ্যমে শুরু হলো বৃষ্টি। বর্ণ নিজের হাত ঘড়িটাই একটু চোখ বুলিয়ে নেয়। সময়টা ঠিক 5টা 45 মিনিট। এই ভয়ঙ্কর বৃষ্টিতে পথ চলাটা নিতান্তই বোকামি ছাড়া কিছু নয়। ভেবেই একটা টিনের নড়বড়ের ছাউনির নিচে গিয়ে দাঁড়ায় বর্ণ। মিনিটে মিনিটে বৃষ্টির ছাট বাড়ছে, বই কমছে না। বর্ণ এক ধ্যানে তাকিয়ে রইল সে বৃষ্টির পানে। আচ্ছা, সে যে এত যত্ন করে আজ বিশেষ সাজগোজ করলো, ফোন কিনলো, যদি সবটাকে বৃথা করে দিয়ে সেই মানবী আজ না আসে, তাহলে কি হবে? ভীষণ অভিমান জমবে বুকে। চোখ মুখ ফুলিয়ে কয়েকদিন কথা বলা বন্ধ করে রাখার মতন অভিমান। বর্ণের এমন হঠাৎ বিদ্রোহ ঘোষণা করলো, না না, এটা হতেই পারে না। অবশ্যই আজ মানবী আসবে। ভাবনার মাঝেই বর্ণের বা হাতটা বেশ শক্ত করে কেউ আঁকড়ে ধরল। তুলতুলে নরম ছোট হাতের ছোঁয়া পেতেই চমকে উঠল বর্ণ। ভাবনার রাজ্যে বেশ হোঁচট খেল।
বুকের মাঝে হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে লাফাতে শুরু করলো। শ্বাস প্রশ্বাস ভারী হলো। এই তো কাঙ্ক্ষিত সময়, কাঙ্ক্ষিত মানুষ এসে পড়েছে। কানে ঝংকার তুলো নারীর রিনরিনে কণ্ঠ। বৃষ্টিময় মিষ্টি অপরাহী শুভেচ্ছা। ডাক্তার সাহেব ভালো আছেন? পলক পড়ল। খানিক নড়ল ডাক্তার সাহেব। পূর্ণ দৃষ্টি মেলে তাকালো ব্যক্তিগত অঙ্গনার পানে। অক্ষিকূট কিঞ্চিত কেঁপে ঠায় তাকিয়ে রইল চিরপরিচিত কাঙ্ক্ষিত নারীটার দিকে। কণ্ঠধ্বনিতে শব্দগুচ্ছ আন্দোলন শুরু করলো কণ্ঠধ্বনি ছেড়ে বেরিয়ে আসার জন্য, কিন্তু বড় বের হতে দিল না তাদের। থাক না, কিছুটা সময় একান্তই বোবা, শব্দবিহীন, হোক না কিছু অনুভূতির নিশ্চুপ আনাগোনা। বর্ণের বেহাল দশা দেখে হাসল নীলাম্বরী। খিলখিল করে অষ্টাদশীর হাসি। গোলগাল মুখে দোল খেলে গেল আনন্দের ঝিলিক। মাঝ সেতি কাটা চুলগুলো হতে কিছু অবাধ্য চুল গুচ্ছ ছড়িয়ে ছিটিয়ে পড়ল নাক মুখে। সৌন্দর্য যেন আরো বাড়ল। যতটা বাড়লে প্রেমিক পুরুষ শ্বাস নিতে ভুলে যায়, ঠিক ততটা বাড়ল। নীলাম্বরী ঠাট্টার স্বরে শুধালো, শব্দ হারালেন নাকি? উত্তর দিচ্ছে না যে। ধ্যান ভাঙল বর্ণের। সামনে দাঁড়ানো সাদা শাড়ি পরিহিতা নারীটার দিকে তাকিয়ে হাসি দিল। নিজের সামনে ভিজে চুপসে যাওয়া চুলগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে বলল, শব্দ হারায়নি, ছিনতাই হয়েছে। একটা ভীষণ দুষ্ট নারী দিনে দুপুরে ডাকাতি করেছে তাদের। বর্ণের কথার ভঙ্গিতে নীলাম্বরী নিজের ডান হাতটা ঠোঁটের ওপর চেপে ছোট ছোট নখগুলো খিচে বন্ধ করে প্রাণ খোলা এক হাসি দিল। হাসির সাথে অস্পষ্ট স্বরে বলল, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! কার এত বড় সাহস যে ডাক্তার সাহেবের কথা কেড়ে নেয়? যদি বলি আমার প্রেমবতী। বর্ণের কণ্ঠ খাদে নামল। বিবশ ভ্রম মাখানো কণ্ঠে প্রেমের সিক্ত নারী কিঞ্চিত কেঁপে উঠল। শরীরের ডোমকুম শিরশির করে প্রেমময় একটা স্রোত বয়ে গেল। কি আশ্চর্য, শরীরেও আজকাল বিদ্যুৎ বয়ে যায়। নীলাম্বরীকে চুপ থেকে দেখে বেশ উচ্চ শব্দেই হেসে ওঠে প্রেমিক পুরুষ। বা হাতটা দিয়ে মায়াবতী অঙ্গনার ডান হাতটা চেপে ধরে মোহনীয় কণ্ঠে বলল, চলুন, আজ বৃষ্টিতে ভিজে শহর ঘোরার প্রস্তাবটা না হয় আমি দিলাম, যাবেন কি? এক সেকেন্ডেরও কম সময়ে বোধহয় রমণী উত্তর দিল। পা বাড়ালো জলের টইটম্বর রাস্তায়। বৃষ্টির বেগ বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তার মাঝে শুভ্ররাঙা বস্ত্রে এক অদ্ভুত প্রেমে আকৃষ্ট কপত কপতে হেঁটে যাচ্ছে। রাস্তায় গাড়ি নেই, রিক্সা নেই, কোনো মানুষজন নেই। হাঁটতে হাঁটতে ভিজে একেবারে নেতিয়ে গেল তারা। হঠাৎ হাঁটা থামিয়ে দিল বর্ণ। ভ্রু কুচকালো নীলাম্বরী। অবাক কণ্ঠে বলল, থামলেন যে? ডাক্তার সাহেবের দৃষ্টি স্থির, নেশাগ্রস্ত। সেই ঘোরের মাঝে ডাক্তার সাহেব আনমনেই বলল, এই মাঝ রাস্তায় যদি ছোট্ট অন্যায় করি, দুর্বাফুল কি মুচড়া যাবে? নীলাম্বরী বিস্মিত কণ্ঠে বলল, মানে? বর্ণ হুট করে নীলাম্বরীকে ঘুরিয়ে দিল। নীলাম্বরীর পিঠ ঠেকল তার বুকে। পাঞ্জাবের পকেট থেকে সিক্ত কাঠগোলাপগুলো বের করে নীলাম্বরীর খোপায় খুব যত্নে লাগিয়ে দিয়েছে। বৃষ্টির গতি বাড়ছে, সাথে কমছে কপত কপতের দূরত্ব। উষ্ণ লজ্জা ভর করেছে নারী দেহে। হঠাৎ সেই নারী দেহকে অবাক করে দিয়ে একটা শক্তপোক্ত হাত আঁকড়ে ধরল তার কোমর। গ্রীবায় ঠেকল পুরুষালী থুতনি। খুব গোপনে যত্নে পুরুষালীর সূক্ষ্ম ঠোঁটখানা ছুঁয়ে গেল রমণীর কানের পিছনের নরম কোমল চামড়াখানা। গলার মাঝে প্রেমের উষ্ণ ছোঁয়া এঁকে ধীরে কণ্ঠে এক মানব উচ্চারণ করল। কাঠফাটা রোদ্দুর নির্বাসনে গেল, প্রেম দিল ধরণীর বুকে। বৃষ্টি তাই অঝরে ঝরছে নিশিদিন প্রেম মিলনের সুখে। শ্রাবণের পর ভাদ্র এলো, ঋতু বদলে গেল। আকাশের রং বদলালো, সাথে বদলালো ফুল পাখিদের জায়গা। কেবল বদলে যায়নি প্রেমিক পুরুষের মনের আবহাওয়া। শ্রাবণের শীতল বৃষ্টিতে প্রেমিকার গ্রীবায় আঁকা উষ্ণ ছোঁয়া তাকে রোজ জ্বালায়। ঘুম আসে চোখের পাতায়, কিন্তু মস্তিষ্কে থাকা প্রেমিকা তাকে ঘুমাতে দেয় না। চোখ বন্ধ হতেই সে কোথা থেকে যেন চলে আসে, হুমড়ি খেয়ে পড়ে তার মস্তিষ্ক জুড়ে। এরপর কত শত গল্প হয় রাত ভরে, কিন্তু ঘুম আর হয় না। পুরো মাস দ্রুত অতিবাহিত হওয়ার অদম্য ইচ্ছে প্রেমিক বুকে পুষে রাখে। প্রাপ্তবয়স্ক পুরুষ প্রেমিক হতেই কেমন আহ্লাদে হয়ে ওঠে। সে চায় প্রতি মাস কেবল তার জন্য একদিনের হোক। প্রেয়সীর সাথে দেখা করার ইচ্ছে যে তাকে শান্তিতে থাকতে দেয় না। কিন্তু এবারে প্রেমিকের অপেক্ষার দীর্ঘ পরীক্ষায় নামল প্রেমিকা। পহেলা ভাদ্র পেরিয়ে দোসরা, তেসরা ভাদ্র চলে যায়। যেতে যেতে ভাদ্র মাসের 15টা দিন হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু দুর্বাফুল ধরা দেয় না তার ডাক্তার সাহেবের কাছে। তুমুল বৃষ্টিতে লজ্জামাখা হাসি নিয়ে সেই যে হারালো, এরপর আর কোনো দেখা নেই।
এদিক দিয়ে ডাক্তার সাহেবের দিনরাত অসহ্য থেকে অসহ্য হয়ে উঠেছে। চারদিক তার কাছে তুমুল বিরক্তকর কোনো কুহেলেকা হয়ে উঠেছে। সে শ্বাস নিচ্ছে অথচ মনে হচ্ছে বেঁচে নেই। কি অদ্ভুত! একটা মেয়ে তার জীবনটা এমন পানসে করে দিয়ে গেল। কিভাবে? কিভাবে? প্রশ্নের পর প্রশ্ন জন্মে, তবে উত্তর মেলে না। বর্ণ অধৈর্য হয়ে ওঠে। মস্তিষ্ক তাকে অবাধ্য ঘোষণা করে দেয়। খাওয়া দাওয়া ভুলেছে প্রায় দেবদাস হওয়ার পথে। এমন একটা দিনের কথা। দিনটা ছিল ভাদ্র মাসের 18 তারিখ। শুক্রবার দিনটাতে বর্ণদের পরিবারের সকলে একসাথে বাড়িতে থাকে। কিন্তু আজ শুক্রবার হওয়া সত্ত্বেও কেউ বাড়িতে নেই। সবাই আত্মীয়দের কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে। পুরো বাড়িতে বর্ণ আর তাদের বাড়ির দেখাশোনা করা মেয়েটা ছাড়া কেউ বাড়িতে নেই। বর্ণ কয়েকদিন হলো হসপিটাল যায় না, ছুটি নিয়েছে। মনে শান্তি না থাকলে কাজে কি আর মন বসে? চারদিকে আজানের শব্দ প্রতিধ্বনি হচ্ছে। সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। ভাদ্র মাসের কাঠফাটা রোদ্দুর তখন প্রায় নির্বাসিত হওয়ার পথে। সারাদিনের উত্তপ্ততার কারণে বাড়ির ছাদের মেঝে কিছুটা গরম হয়ে আছে। আবহাওয়া উষ্ণ। ছাদের রেলিংয়ের সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকা ডাক্তার সাহেবের লডার বেয়ে মুক্ত দানার মতো ঘামের উপস্থিতি দেখা গেল। ডাক্তার সাহেবের দৃষ্টি ডুবন্ত সূর্যের দিকে, আর মন ধোঁয়াশা রমণীর কাছে। ঠিক সে সময়ে বর্ণের সামনে লম্বা একটা লেবুর শরবতের গ্লাস এগিয়ে দিল একটি মেয়েলি হাত। বর্ণ আগের মতন আকাশে নিজের দৃষ্টি নিবদ্ধ করে গ্লাসটা নিল। আনমনেই চুমুক দিয়ে তার কপাল কুঁচকে এলো। চোখ মুখ বিরক্তিতে কুঁচকে ফেলে শরবতের দিকে তাকিয়ে বলল, এটা কিসের শরবত করেছ? মিষ্টি বলে কোনো অস্তিত্ব এটাতে নেই। কথা বলেই পেছনে তাকাতে সে চমকে ওঠে। সে ভেবেছিল তাদের ঘরের গৃহকর্মীটা হয়তো শরবত এনেছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার সামনে ছিল তার কাঙ্ক্ষিত মানবী, যাকে দেখার জন্য তার মন প্রাণ তৃষ্ণায় চৌচির হয়ে উঠেছিল, যাকে দেখতে না পেয়ে গোটা পৃথিবী তার কাছে অসহ্য ঠেকেছিল। সেই নারী তার সামনে মিষ্টি হাসি মুখে টেনে দাঁড়িয়ে আছে। আধারের মাঝে দূর রাস্তার ল্যাম্পপোস্টের আলো মেয়েটার চোখে মুখে নিবিড় আদরে চুম্বনে কেঁদেছে। পূর্ণ মুগ্ধ চোখে কয়েক মুহূর্ত অপলক চেয়ে রইল সে নারীর দিকে। বর্ণ যতবার এই রমণীকে দেখেছে, ঠিক ততবারই তার কাছে সৌন্দর্যের সংজ্ঞা ভিন্ন ভিন্ন আকারে ধরা দিয়েছে। কখনো বা সৌন্দর্য মানে মনে হয়েছে বৃষ্টিতে ভেজা সিক্ত দুর্বা ফুল, কখনো বা মনে হয়েছে প্রেমিকের আদরে লজ্জায় মিয়ে যাওয়া লজ্জাবতী, আর আজ সৌন্দর্য মানে মনে হচ্ছে ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোয় ঝলমল করে ওঠা নারী নক্ষত্র। মুগ্ধতায় মগ্ন হওয়া প্রেমিককে দেখে খিলখিল করে হেসে উঠল রমণী। ঠাট্টা করে শুধালো, ডাক্তার সাহেবের কি নড়চড় করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? বর্ণের ধ্যান ভাঙল নীলাম্বরীর কথায়। সাথে মাথা ছাড়ে দিয়ে উঠল লেলিহান শিখার মতন রাগ। সেই মুহূর্তেই রেগে গেল। মুখ ফুলিয়ে বলল, এখানে কি আপনার? কেন এসেছেন? নীলাম্বরী তার ডাক্তার সাহেবের বাচ্চামো রাগ দেখে সদ্য জন্মানো পুষ্পের ন্যায় মুগ্ধতা ছড়িয়ে হেসে উঠল। হালকা আকাশি রাঙা শাড়িটার আঁচল গুছিয়ে পেছন থেকে এনে কোমরে গজে নিল পটু হাতে। দুই হাত দুই পাশের কোমরে রেখে চোখ ছোট ছোট করে বলল, চলে যাব? সত্যি সত্যি চলে যাব? বলেন। বর্ণ আর চোখে তাকালো। আকাশ পানে তাকিয়ে বলল, চলে যেতেই তো আসেন। আমার বলাতে যদি কিছু হতো, তাহলে আপনার শাড়ির ভাঁজে আমার অস্তিত্ব লেপ্টে থাকতো। ডাক্তার সাহেবের যে ভয়ঙ্কর রকমের রাগ হয়েছে তা বুঝতে 1 মিনিটও দেরি করল না প্রেম রমণীর। সে 2 পা এগিয়ে এলো, নিজের 2 হাতে পেঁচিয়ে ধরল ডাক্তার সাহেবের গলা। চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলল, একটিবার যদি আপনি থেকে যেতে বলতেন, আমি হিমালয় সমান অসুবিধা ঠেলেও থেকে যেতাম। কিন্তু আপনি তো কখনো বললেই না। মেয়েলি কণ্ঠস্বরটা কেঁপে উঠতেই বর্ণ আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে মেয়েলির ছোট্ট মুখটার দিকে সে দৃষ্টি নিবদ্ধ করল। দুর্বা ফুলের চোখে তখন অবহেলার কিছু জলের ঝলমল দেখা গেল। এতদিনের চেনা চোখে অচেনা প্রতিচ্ছবি দেখে বর্ণ ভ্রু কুঁচকাল। কিছুটা ব্যস্ত হয়ে গেল প্রেমিক। প্রেমিকার অশ্রু প্রেমিকদের চিরশত্রু। কোনো প্রেমিকই বোধ করি তার প্রেয়সীর অশ্রু সহ্য করতে পারে না। তাদের পুরো পৃথিবী তখন বিষাক্ত মনে হয়। বর্ণের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সেও ব্যতিব্যস্ত হলো। অধৈর্য কণ্ঠে বলল, কাঁদছেন কেন? মুহূর্তে নীলাম্বরীর চোখ যেন রূপকথার রাক্ষসীর মতন হাপুস করে গিলে ফেলল নিজের অনাকাঙ্ক্ষিত জলটুকু। নীলাম্বরী ঠাট্টা করে বলল, প্রেমিককে দেখতে না পেয়ে 2 চোখ আমার অন্ধ হওয়ার ঘোষণা দিয়েছিল। এত সুন্দর একটা নারী অন্ধ হলে ভালো লাগবে?
আর আমি অন্ধ হলে আমার ডাক্তার সাহেবকে দু চোখ ভরে কে দেখবে? এমনিতেই তো এক জনমে আপনাকে দেখার স্বাদ আমার মিটবে না, তার উপর যদি অন্ধ হয়ে যায় তবে চিরজীবন আমার আফসোসে কাটাতে হবে। আমি বুদ্ধিমতী নারী, নিজের প্রতি এমন অন্যায় আমি কখনো মানতে পারবো না। তাই চলে এলাম নিজের চোখকে ধন্য করতে। বর্ণের যে আকাশসমান রাগটা উদয় হয়েছিল তা মুহূর্তে মুখ লুকিয়ে যেন পালিয়ে গেল। এমন একটা নারীর মোহনীয় প্রেম ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছে কি আদৌ কোনো পুরুষের হবে? পুরুষ সবসময় চায় তার প্রেমিকা হবে আহ্লাদে, কথায় কথায় যার শরীরের প্রতিটি অঙ্গ থেকে মুগ্ধতা ঝরে পড়বে। প্রেমিক সেই কোমল প্রেমিকাকে বুকে গিয়ে একটা জীবন নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারে। বর্ণ ঠিক তেমনই প্রেমিক। প্রেমিকার আহ্লাদ তাকে মোটেও পাথরের মতন শক্ত থাকতে দিল না, বরং বরফের ন্যায় রাগকে শীতল তাপে গলিয়ে দিয়েছে। বর্ণ হেসে উঠল, কিছুটা অভিমান নিয়ে বলল, আপনি এবার আসতে অনেক সময় নিয়েছেন, জানেন না আপনার বিরহে আমার মন খারাপ হয়? আচ্ছা, তাই নাকি? আর কি কি হয়? বর্ণ এবার হাতের গ্লাসটা রেলিংয়ে রেখে দু হাতে কোমর জড়িয়ে ধরল রমণী। মুচকি হেসে বলল, তারপর আপনাকে সামনে দেখার পর সেই মন খারাপ তুমুল প্রেমে রূপান্তরিত হয়। আর সেই তুমুল প্রেম আমাকে ছোটোখাটো ভুল করতে বলে, যেমন আপনার গাল, কপাল, ঠোঁট। বাকি কথা সমাপ্ত করতে পারল না বর্ণ। তার আগেই তার মুখ চেপে ধরে নীলাম্বরী। চোখ রাঙিয়ে শরবতের গ্লাসটা এগিয়ে দেয় ডাক্তার সাহেবের দিকে। মেঝে রাগ দেখিয়ে বলে, আপাতত শরবতটা পান করে নিন। কিন্তু এটা ভীষণ মিষ্টি ছাড়া যে। নীলাম্বরীর শরবতটাতে এক চুমুক দিয়ে অবাক কণ্ঠে বলল, কই মিষ্টি ছাড়া? ভীষণ মিষ্টি তো। বর্ণ বাঁকা হাসল, তার দৃষ্টি ঠেকালো প্রেমিকার ঠোঁটে। প্রেমিকার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে চুমুক দিল প্রাণ ভরে। তারপর ফিচলে হেসে বলল, এবার তো মিষ্টি লাগছে, কি আশ্চর্য! আপনি ছাড়া আমি সহ পুরো পৃথিবী কেমন পাংশুটে। বর্ণের পুরো পৃথিবী মধুময় করতে থেকে যান না, যত্ন করে রেখে দিব। নীলাম্বরী লজ্জায় মাথা কিছুটা নুয়ে ফেলল। তা দেখে বেশ উচ্চস্বরে হেসে উঠল বর্ণ। খুব গোপনে গ্লাসে ঠেকানো ওষ্ঠটা ঠেকল প্রেমিকার লজ্জা রাঙা গালে। তা দেখে স্বয়ং চাঁদ লজ্জার জন্য মরছে গেল। মেঘগুলো অসময়ের বাদল হয় প্রতিধ্বনি করল, এ কি মিষ্টি লজ্জা! জীবন তার ছন্দে সদা নৃত্য করে, সময় তার রীতিতে সদা ছুটে বেড়ায়। কারো জন্য কখনো সময় নিজেকে থামিয়ে রাখতে পারে না। বর্ণ অভ্যস্ত হয়ে গেছে সেই সময়ের স্রোতে ভেসে বেরিয়ে অপেক্ষা নামক নামতা গড়তে। তবে তার নামতার প্রতি ঘরের ফলাফল কেবল অপেক্ষা আর নিছক শূন্যস্থান। ভাদ্র গেল, তার নিয়ম করে ভাদ্রের পর নিয়ম রক্ষার্থে আশি নিল ধরায়। আকাশের রং তখন মিঠে নীল। তুলোর মতন কয়েক ফালি মেঘের ফাঁকে বিশাল রাজকীয়ভাবে উঁকি দিচ্ছে সূর্য। বর্ণের ভীষণ মন খারাপ। তার ডায়েরি জীবনে তার হাতে কখনোই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি, তবে আজ করেছে। শ্যামলা গরনের ছিপছিপে মিষ্টি একটা মেয়ে, বয়সটা তার দুর্বা ফুলের মতন। চুলগুলোর ঘনত্ব যেন বর্ণের বর্তমানের মন খারাপের সমান ছিল, অথচ এমন একটা তাজা প্রাণকে সে বাঁচাতে পারল না। এই আফসোস তাকে বড্ড অশান্তি দিচ্ছে। ঘামছে তার শরীরের প্রতিটি অঙ্গ। ক্ষণে ক্ষণে মনে পড়ছে তার দুর্বা ফুল ঠিক আছে তো, তার দুর্বা ফুলের কিছু হয়নি তো। মেয়েটার মাঝে কোথাও একটা নীলাম্বরীর ঘ্রাণ আছে, নীলাম্বরীর ছাপ আছে যা বর্ণকে আরও অস্বস্তি দিচ্ছে। মৃত মেয়েটার পরিবারের মানুষদের আর্তনাদে হসপিটাল গোমট পরিবেশ ধারণ করেছে। ডাক্তার হিসেবে এমন কান্না সে প্রায়ই দেখতে পায়। এ আর তেমন নতুন না, কিন্তু আজকের ঘটনা তার পুরনো অভিজ্ঞতার গায়েও আঁচড় কাটছে। কই, কখনো তো আগে এমন বুকের বাপাসে ব্যথা হয়নি। আজ তবে মৃত্যুর ওজন এত ভারী লাগছে কেন? বর্ণ ছটফটে মন নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। মাথার উপর ভর দুপুর। দুপুরের এই সময়টা পরিবেশ উত্তপ্ত থাকার পাশাপাশি অনেক নীরব থাকে। যে যার কর্মব্যস্ততায় একটু বিশ্রাম নিতে পারে এই সময়টায়। যানবাহনও তেমন চলাচল করে না বলে রাস্তায় থাকে মরুভূমির মতন শূন্য নিঃস্ব। বর্ণ পকেটে হাত দিল ফোন বের করার জন্য। উদ্দেশ্য, ফোনে দেখবে আজ আশ্বিনের কত তারিখ, দুর্বাফুলের সাথে দেখা হওয়ার আদৌ সম্ভাবনা আছে কিনা। কিন্তু ফোন খুঁজতে গিয়ে আবিষ্কার করলো সে আজ ফোনই আনেনি। কি অদ্ভুত! ফোনটা কেবিনের ডেস্কের উপর রেখেই চলে এলো। তবে নিজের উপর বড্ড বিরক্ত হলো সে। বিরক্ত হয়েই পায়ের কাছে থাকা ছোট একটা নুড়িতে লাথি মারল। বিরক্ত কমানোর প্রচেষ্টা বলা যায়। তৎক্ষণাৎ সে তার পাশ থেকে খুব নিকটেই শুনতে পেল একটা ঋণঋণে নারী কণ্ঠ, ডাক্তার সাহেব, লাথিটা কাকে মারল?
বিরক্তটা ঠিক কার উপর? নিজের উপর, না দুর্বা ফুলের জন্য করা দীর্ঘ অপেক্ষার উপর? কণ্ঠটা পরিচিত হলেও বর্ণ চমকালো। খোলা রাস্তায় চেয়ে আশা করেনি দুর্বা ফুলের সাক্ষাতে। চমকে সে পিছিয়ে তাকানোর আগেই নারী কণ্ঠটি বলে উঠল, আজ আশ্বিনের সবে অষ্টম দিন। বড্ড দেরি, কিন্তু এবার হয়নি। এবারও বর্ণ চমকালো। মেয়েটা তার মনের খবর জানলো কিভাবে? জাদু জানে নাকি? বর্ণের চমকটা তার চোখ মুখ জুড়ে প্রতিফলিত হলো। নীলাম্বরী আজ সাদা ধবধবে একটা শাড়ি পরেছে। মাথা সাজিয়েছে রজনীগন্ধার বকুল দিয়ে, যার গম্ভীর সুঘ্রাণে বর্ণের নাসিকা হতে শুরু করে হৃৎপিণ্ড মুগ্ধতায় ঝিমিয়ে এলো। ঘ্রাণটা কেমন শুদ্ধ, পবিত্র ঠেকল তার কাছে। বর্ণ মুগ্ধ কণ্ঠে বলল, আজ শরীর উপচে এত মুগ্ধতা ঝরছে কেন আপনার? মারাত্মক পবিত্র লাগছে। কেন বলুন তো? আপনি কি জানেন ডাক্তার সাহেব, মানুষকে দুটো সময় কেবল পবিত্র লাগে। এক, সদ্য জন্মালে। দুই, মৃত্যুর পর। জন্ম তো আমার হয়ে গিয়েছে বহু বর্ষ আগে। তাহলে এই পবিত্রতা কিসের? মৃত্যুর। নীলাম্বরীর কথায় বর্ণের হৃৎপিণ্ডতা কেঁপে উঠল। আজকে মৃত্যুর শব্দটা তার কাছে সকাল থেকেই ভয়ঙ্কর ঠেকছিল। এর মাঝে কাঙ্ক্ষিত নারীর অনাকাঙ্ক্ষিত কথায় সেই ভয় মাথা উঁচু করে বাসা বাঁধল। বর্ণ থমকে উঠল। কেসব বলছেন? এসব অদ্ভুত কথা বলার কোনো মানে আছে? আমারই ভুল হয়েছে আপনাকে কিছু বলা। নীলাম্বরী খিলখিল করে হেসে উঠল। বর্ণের বা হাত পেঁচিয়ে শক্ত করে ধরল। ভাবুক স্বরে বলল, মৃত্যুকে ভয় পান কেন? একদিন তো সবাইকে মরতে হবে, তাই না? বর্ণ নীলাম্বরীর হাতটা শক্ত করে ধরল। আবদারের স্বরে বলল, এসব বলবেন না দুর্বাফুল। আমার বুক কাঁপে। বুক কাঁপে কেন? হারিয়ে ফেলবেন ভেবে? বর্ণ উত্তর দিল না। উদ্দেশ্যহীন গন্তব্যে দুজনেই পা মেলালো। হাঁটতে হাঁটতে বর্ণের নাকে ভেসে এলো আগরবাতির ঘ্রাণ। শরীরের লোমকূপ কেঁপে উঠল। এত মিষ্টি ঘ্রাণটাও তার কাছে বড্ড অসহ্যকর ঠেকল। সে শক্ত হাতে নিজের নাক মুখ চেপে ধরল। তা দেখে ভ্রু কুঁচকাল নীলাম্বরী। অবাক কণ্ঠে বলল, ও মা, এমন করছেন কেন? শরীর খারাপ করছে? বর্ণের শরীর তখন অস্বাভাবিকভাবে কাঁপছে। ঘাম উকি দিচ্ছে শরীর জুড়ে। কাঁপা কাঁপা পায়ে ফুটপাতের কিনারায় বসল। বর্ণের বিচলিত অবস্থা দেখে বিচলিত হলো নীলাম্বরী। তার হাতের ব্যাগ থেকে বের করলো ছোট্ট পানির বোতলটা। বর্ণের দিকে ব্যস্ত হাতে সেটা এগিয়ে দিয়ে বলল, পানিটুকু খান, দেখবেন ভালো লাগবে। এমন করছেন কেন? বর্ণ বোধ হয় এই পানির পিপাসাতেই দিকভ্রষ্ট ছিল। পানি পেতেই সে ঢকঢক গিলে ফেলল সবটুকু পানি। অতপর শান্ত হলো তার চিত্তা। অস্থিরতা কমে গেল মুহূর্তে। বর্ণকে স্থির হতে দেখে প্রশ্ন করলো দুর্বাফুল, কি হয়েছিল আপনার? এমন করছিলেন কেন? তুমি কি আগরবাতি? আতুরের ঘ্রাণ পেয়েছ? মৃদু মানুষের আশেপাশে যে পাওয়া যায়। বর্ণের কণ্ঠে তখনও উত্তেজনার ছোঁয়া। নীলাম্বরী বর্ণের প্রশ্নে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে রমণীর চক্ষুদয় বেরিয়ে গড়িয়ে পড়ল মলিন অশ্রুরেখা। পেট ফাটা হাসি থামিয়ে অতপর সে উত্তর দিল, আমরা কোথায় আছি এখন বলুন তো? আমরা আছি শাহবাগ। এই যে দেখেন, ফুটপাতের কিনারায় ঘেঁষে কত মন্দির, মসজিদ, মাজার, কত ধর্মীয় পবিত্র স্থান। এখানে থেকে তো আগরবাতি, মোমবাতির ঘ্রাণ ভেসে আসছে। কি শুরু করলেন বলেন তো? আমার কেমন একটা মৃত্যুভীতি তৈরি হয়েছে দুর্বাফুল। আপনাকে হারিয়ে ফেলার ভয় করছে। বর্ণের কণ্ঠে তুমুল অসহায়ত্ব। নীলাম্বরী বর্ণের হাতটা আঁকড়ে ধরে গভীর আশ্বস্ততায় কোমল কণ্ঠে বলল, কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন? পৃথিবীর প্রতিটা জিনিসই প্রাপ্তির পর অপ্রাপ্তির খাতায় লেখাতেই হয়। আর মৃত্যুতে এত ভয়? আপনি জানেন না, মৃত্যু আমাদের জীবনের নির্মল সত্য। এই সত্যি ভুলে যাওয়ার সাধ্য আমাদের আছে? বর্ণ যেন পছন্দ করল না নীলাম্বরীর কথাটা। তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল সে। নীলাম্বরীর হাত টেনে ফুটপাত থেকে উঠালো বর্ণ। ধমকে বলল, এক্ষুনি চলুন আমার সাথে। হেয়ালিপনা করবেন আমার ভালোবাসা নিয়ে? এত সাধ্য? আমাকে চিনলেন না? নীলাম্বরী শত বাধা দেওয়ার চেষ্টা করলো, থামল না বর্ণ। তার ভেতর কেমন যেন একটা একরোকা ভাব চলে এসেছে। সে যেন পুরো দুনিয়াকে জানিয়ে দিতে চায় দুর্বাফুল তার, একান্তই তার। বর্ণদের ড্রয়িং রুমে বসেছে রোজকারের মতন আলোচনা। বর্ণের বোন রং সবই ভার্সিটি থেকে ফিরেছে। বর্ণের ছোট ভাই এবং তার বোন নিরুপমা বসে আছে সোফায়। মেয়েটার 6 মাসের ফুলো ফুলো পেট নিয়ে ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে আছে। বাহিরে কড়া রোদ, তার মাঝে ছটফট ভঙ্গিতে বাড়ির ভেতর প্রবেশ করলো বর্ণ। ঘাম তার মুখ জুড়ে নিজের রাজত্ব চালাচ্ছে। এলোমেলো ভঙ্গিতে বাড়ির ভেতর প্রবেশ করে বলল, মা, এই যে দুর্বাফুল।
আমার নীলাম্বরী, এই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। বর্ণের কথায় উপস্থিত সকলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রঙের সাথে আসা তার বান্ধবী তাজ্জব বনে তাকিয়ে রইল। একবার দরজায় দাঁড়ানো সুপুরুষের দিকে তাকাচ্ছে, আরেকবার রঙের দিকে তাকাচ্ছে। বর্ণ সবাইকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো। বিরক্ত কণ্ঠে বলল, মা, তুমি কি কিছু বলবে না? তোমরা কি চুপই থাকবে? বর্ণের মা রঙের বান্ধবীদের দিকে তাকিয়ে কেমন অস্বস্তি বোধ করলো। আমতা আমতা করে বলল, ও নীলাম্বরী, যা নিয়ে যা ওকে তোর ঘরে। এত গরমে বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে গিয়ে বস, তারপর কথা হবে। মায়ের জবাবে সন্তুষ্ট হলো বর্ণ। নীলাম্বরীকে টেনে নিয়ে গেল নিজ রুমে। রঙের বান্ধবী দোয়েল শ্বাস বন্ধ করে কেবল তাকিয়ে দেখলো এ দৃশ্য। বর্ণ ঘরে যেতে হাউমাউ করে কেঁদে উঠল নিরুপমা। বর্ণের মা শারমিন চৌধুরীও আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন। দোয়েল তাজ্জব নিয়ে অবশেষে প্রশ্ন করল, বর্ণ ভাইয়া কাকে নিয়ে গেল ঘরে? ওনার পাশে তো কাউকে দেখলাম না। আশ্বিন মাসের উত্তপ্ত গরমটা তখন প্রায় থিতিয়ে এসেছে। কাক চারপাশে তার কর্কশ ঠরে ডেকে কি যেন নালিশ করছে বারবার। পুরো একটা ড্রয়িং রুম জুড়ে অনেকগুলো মানুষের আর্তনাদের নীরবতা ছেয়ে আছে। দোয়েলের মনে যে অনাকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তেজনাটা তা ক্ষণে ক্ষণে বাড়ছে বই কমছে না। সে আর টিকে থাকতে না পেরে অতপর আবারও প্রশ্ন ছিল, বলুন না, বর্ণ ভাইয়া কাকে নীলাম্বরী বলেছে? কাকে নিয়ে ভেতরে গেলেন? কাউকে তো তার পাশে দেখতে পেলাম না। বর্ণ ভাইয়া তো সুস্থ স্বাভাবিক মানুষ, তাহলে এমন আচরণের কারণ? শারমিন চৌধুরীর মুখটা আরো বিমূঢ় হয়ে এলো। চোখ বেয়ে অশ্রু পড়ছে নিরুপমারও। সাথে মেয়েটার মিহিস্বরে ফোপানোর শব্দও ভেসে আসছে। দোয়েলের যেন কুলবিহীন সমুদ্রে ভরাডুবি অবস্থা। তার উত্তেজনা তখন সীমা ছাড়িয়েছে। সুস্থ একটা মানুষের এমন অস্বাভাবিক আচরণ স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন জাগাবে। দোয়েল এবার রঙের দিকে তাকালো। মেয়েটাকে কিঞ্চিত ধাক্কা দিয়ে বলল, কিছু তো বলবি রং, কি হয়েছে ভাইয়ার? ভাইয়া মানসিকভাবে একটু অসুস্থ। দোয়েল দোয়েল যেন ভুল শুনল এমন হতভম্ব হয়ে তাকালো। বর্ণ নামক এত সুদর্শন পুরুষটা নাকি মানসিকভাবে অসুস্থ? যে মানুষটাকে নিয়ে দোয়েলের বন্ধু মহলে একটা রমরমা আলোচনা হয়, সেই সুন্দর পুরুষটা নাকি অসুস্থ। এটাও নাকি শোনার বাকি ছিল। তাই তো রং নিজের ভাইয়ের কথা উঠলেই কেমন নিয়ে যেত, আনমনে কি যেন ভাবত। তারা এতদিন বোঝার চেষ্টাও করেনি, অথচ আজ সেই রহস্য উদ্ঘাটন হয়েছে। দোয়েল অস্পষ্ট স্বরেই বলল, মানসিকভাবে অসুস্থ কেন? কি হয়েছে ভাইয়া? দোয়েলের প্রশ্নের বিপরীতে জবাব দিল নিরুপমা। একজনকে প্রচণ্ড রকমের ভালোবেসে আজ তার এই অবস্থা। এই মুহূর্তে এবারের সকলের কথাই যেন দোয়েলের মাথার ওপর দিয়ে যাচ্ছে। তার ধৈর্য যেন বাঁধ ভাঙছে। যে লোকটার দিকে তাকালে মনে হয় চারপাশে দীপ্তি ছড়াচ্ছে, সে লোকটাই নাকি অসুস্থ। শারমিন চৌধুরীর কান্নার এখন শব্দ ছেয়ে দিল। শাড়ির আঁচল মুখের মাঝে চেপে ধরল। সে সাবধানের জন্য কান্নারা বাহিরে না যায়, যেন বর্ণ না জানতে পারে তার জন্য কাঁদছে কেউ। দোয়েল সোফা ছেড়ে উঠে গেল। শারমিন চৌধুরীর পায়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। মহিলাটার শরীর কাঁপছে। আদরের ছেলের এমন পরিস্থিতিতে মা যে বড্ড অসহায়। দোয়েল ছোট টেবিল থেকে পানির জগটা নিয়ে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল শারমিন চৌধুরীর দিকে। আলতো স্বরে বলল, আন্টি এটা নাও, কেঁদো না। কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে বলো? কেঁদো না। শারমিন ধীর হাতে গ্লাসটা নিয়ে পানিটা পান করল। থেকে থেকে কেঁপে উঠছে মানুষটা। নিজেকে ধাতস্থ করলো অনেকটা সময় নিয়ে। অতপর বলতে শুরু করলো, নীলাম্বরী আমার ছেলের সাথে অপ্রতভাবে জড়িয়ে থাকা একজন নারী চরিত্র। একটি মিষ্টি অস্বচ্ছ মেয়ে, যাকে অসম্ভব রকমের ভালোবেসেছে আমার ছেলে, যার জীবনের উত্থান পতনে আমার ছেলের সঙ্গী ছিল। অথচ আজ সেই মেয়েটার অবর্তমানে আমার ছেলেটা মানসিক ভারসাম্যহীন। নিরুপমা ডুকরে উঠল। কেমন আছে তার ছোট বোনটা, যাকে সে আদর যত্ন দিয়ে ছোটবেলা থেকে তিল তিল করে বড় করেছে? সে মেয়েটা আদৌ বেঁচে আছে তো? দোয়েল চুপচাপ দেখছে সকলের অনুভূতি, জানার আগ্রহ তার ভেতর ডালাপালা মেলে বসেছে। শারমিন চৌধুরী নিজের কান্নাটা সামনে নিলেন, দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলেন, বর্ণের জীবনে মূল্যবান একটি অধ্যায়ের নাম নীলাম্বরী, যাকে ছাড়া আমার ছেলেটা বাঁচার কথা ভুলে যায়। আমাদের নিরুপমার ছোট বোন সে। শ্যামলা গরনের মিষ্টি মেয়েটা আমার ছেলেটার উন্মাদনা ছিল।
সবসময় সে নীলাম্বরীতেই বিভোর থাকত। নীলাম্বরীর সকল সুখ দুঃখের সাথী ছিল সে। কিন্তু মেয়েটার অস্তিত্ব আমার ছেলেটার জীবনে খুব সামান্য ছিল। ওর মাথায় দেখা দিয়েছিল ড্যামেজ, যা সারানোর চিকিৎসা আমাদের দেশে নেই বললেই চলে। মেয়েটার সাথে বর্ণের বিয়ের কথাও হয়েছিল, কিন্তু মেয়েটা শেষ অবধি বিয়েটা করেনি। ওর অনির্দিষ্ট জীবনটার সাথে বাঁধতে চায়নি আমার ছেলেটার জীবন, তাই হয়তো। কিন্তু বাঁধনের জন্য বোধহয় কোনো স্থায়ী সম্পর্কের প্রয়োজন হয় না। সম্পর্ক ছাড়াও বোধহয় খুব গোপনে বাঁধা যায় কাউকে, যেমন করে নীলা বেঁধেছিল আমার পুত্রকে। আজ থেকে প্রায় ১.৫ বছর আগে সেই দেশের মায়া, আমাদের মায়া, তার প্রিয় পুরুষের মায়া ত্যাগ করে বাবা মায়ের হাত ধরে চলে গিয়েছে দূর দেশ। আমার ছেলেটা ওর সাথে যাওয়ার বড্ড পাগলামি করেছিল, কিন্তু ও রাজি হয়নি। হয়তো আমাদের থেকে আমাদের আদরের সন্তানকে নিয়ে যেতে চায়নি। মেয়েটা তো সবসময় অন্যের ভালো নিয়েই ভেবেছিল, কিন্তু ও বোধ হয় আমার ছেলের ভালোবাসাকে সম্পূর্ণরূপে বুঝতে পারেনি। ও হয়তো ভাবতে পারেনি ওর সাথে শারীরিকভাবে আমার ছেলেটা না গেলেও মানসিকভাবে ঠিক চলে গিয়েছে। আমাদের কাছে রেখে গিয়েছে কেবল রক্ত মাংসের বিধ্বস্ত দেহটা। আমার ছেলেটা তাও প্রথম প্রথম নিজেকে শক্ত রাখার চেষ্টা করত। ও আশায় থাকতো তার নীলাম্বরী কথা রাখবে, ফিরে আসবে, যেহেতু ফেরার সম্ভাবনা ছিল কিছুটা। কিন্তু শারমিন চৌধুরী আর কথা এগোতে পারলেন না। এর আগেই ড্রয়িং রুমে হন্তদন্ত হয়ে উপস্থিত হলো বর্ণ। এসেই ব্যস্ত কণ্ঠে বলল, আম্মু, নীরু রং, তোমরা কি করছো এখানে? একটা মেয়েকে আনলাম নতুন বাড়িতে, অথচ তোমরা কোনো হেলদোল দেখাচ্ছ না। মেয়েটার কেমন লাগছে এখানে একা একা? শারমিন চৌধুরী তাড়া দিলেন। ব্যস্ততার ভান করে বলল, হ্যাঁ হ্যাঁ আব্বু, তুমি যাও, আমরা আসি। আসলে দোয়েলও অনেকদিন পর এসেছে তো, তাই ওকে একটু সময় দিচ্ছি। নীলাম্বরী তো আমাদের ঘরের মানুষ। যাও আব্বু। মায়ের কথায় এতক্ষণে ধ্যান হলো বর্ণের। সে মাত্রই দোয়েলকে খেয়াল করলো। খেয়াল করতে মিষ্টি হাসি দিয়ে দুঃখ প্রকাশ করে বলল, আরে দোয়েল, সরি আপু, তোমাকে খেয়ালই করিনি। ভালো আছো? দোয়েল প্রায় ভ্রমের মধ্যেই ছিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল নিখুঁত অবয়ব বর্ণকে। কিন্তু বর্ণের কথা তার সেই ভ্রম ভাঙল। আমতা আমতা করে বলল, হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো, দারুণ আছি। আচ্ছা তুমি বসো। আমার গেস্ট এসেছে তো, তাকে একটু সময় দিতে হচ্ছে। থাকো কেমন। যেমন হন্তদন্ত হয়ে এসেছিল তেমন হন্তদন্ত হয়েই চলে গেল সে। দোয়েল কেবল ফ্যাল ফ্যাল করে দেখল, এছাড়া আর উপায় নেই যে। বর্ণ চলে যেতেই শারমিন চৌধুরী বসে পড়ল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলে তার বুক ছিঁড়ে। হতভম্ব দোয়েলের মুখ পানে তাকিয়ে বলল, অবাক হওয়ার কিছু নেই। আমার ছেলের এমন হওয়ার বাকি গল্পটুকু শোনো। নীলাম্বরীরা বিদেশ যাওয়ার পরেও ও স্বাভাবিক ছিল। সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। নিজেকে সবসময় ব্যস্ত রাখত যেন ভালো থাকতে পারে। ওরাও ততদিনে বিদেশে গিয়ে চিকিৎসা শুরু করে দিয়েছে। ওদের সাথে সচরাচর যোগাযোগ হতো না, তবে প্রায় যোগাযোগ করতো ওরা, টুকটাক খবর দিত। নীলাম্বরী চাইতো না যোগাযোগ থাকুক, ও এসে সবাইকে চমকে দেবে। সে আশায় মেয়েটা দিন গুনত। এরপর একবার হঠাৎ করে একদিন আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলা যায়। বর্ণসহ আমাদের সকলের অবস্থাই তখন করুন। তারপর হুট করে একদিন সেই পরিচিত নাম্বার থেকে কল এলো। সকলের শুকিয়ে যাওয়া আত্মায় পানি এলো, কিন্তু তা দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। বরং একটা নিশ্চুপ দুঃখ সেদিনের পর থেকে দীর্ঘস্থায়ী হয়ে গেল। থামলেন শারমিন চৌধুরী, অথচ দোয়েল তখন জানার জন্য দিকভ্রষ্ট। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছিল সেদিন? কি হয়েছিল? তবে কি নীলাপু বেঁচে নেই? শারমিন চৌধুরী আঁতকে উঠলেন। দোয়েলের মুখ চেপে ধরে বললেন, অমন কথা বলো না দোয়েল। আমাদের এতদিনের অপেক্ষা যে বৃথা যাবে। আমার ছেলেটা হয়তো আর বাঁচবে না এগুলো হলে। সেদিন কল দিয়েছিল নীলার বাবা। মানুষটার দৃঢ় কণ্ঠ সেদিন ছিল শীতল। আমি কথা বলেছিলাম। উনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আপা, মেয়েটার বেঁচে থাকার সম্ভাবনা নেই, মাত্র 3% আছে। হয়তো ওকে আর ফিরিয়ে আনা হবে না, তবুও চিকিৎসা চলবে। আমার অসুস্থ মেয়েটা আবদার করেছে আপনাদের সাথে আমি যেন এখন যোগাযোগ না রাখি। এতে নাকি আপনারা আশা বাড়াবেন, একটা সুখবরের আশায় তৃষ্ণার্ত থাকবেন। যোগাযোগ না থাকলে সে আশা নাকি থিতিয়ে আসবে। যদিও মারা যায় কিংবা ওর বাঁচার সম্ভাবনা বেড়ে যায়।
তবে সেদিনই যেন আপনাদের কল করে আর বলেছে বর্ণকে অপেক্ষা না করতে, একটা লাল টুকটুকে বউ দেখে বিয়ে দিয়ে দিই। বর্ণ নীলাম্বরী বিয়োগ ব্যথা সইতে পারবে না যে। আমার মেয়েটা যদি দেশে ফিরতে না পারে তবে আমরাও আর ফিরব না। আমাদের বড় মেয়েকে বলবেন ক্ষমা করে দিতে। ছোট মেয়েটা যে আমাদেরকে ছাড়া থাকতে পারে না, ওকে এই দেশের মাটিতে একা শুয়ে দিয়ে আসতে পারবো না। মেয়েটা বলেছে একমাত্র বেঁচে ফিরলে যেন তাকে দেশে নিয়ে যায়, না হয় না। নেরু মা আমাকে ক্ষমা করে দিস। তারপর সেদিন যে কল বিচ্ছিন্ন হলো, কেটে গেল 1.5 বছর। আর ফোন আসেনি, আর কোনো যোগাযোগ হয়নি। আমরাও জানতাম না নীলাম্বরীরা কোনো হসপিটালে কোন শহরে আছে, কেবল জানতাম দেশের নাম। এত বড় দেশে একটা নীলাম্বরীকে খুঁজে পাওয়া সম্ভব না। আবার হয়তো খুঁজলে পাওয়া যেত, কিন্তু আমরা ভয়ঙ্কর কিছু হলে সেটা মানতে পারতাম না। তাই নিছক মরীচিকার মতো আশা নিয়ে বেঁচে আছি। এই বুঝে আমাদের দীর্ঘ অপেক্ষাকে মুক্তি দিয়ে একটা ফোন কল জানাবে সুখবর, কিংবা প্রস্থানের গীতিকাব্য। আর আমার ছেলেটা এতটা চাপ নিতে না পেরে হয়েছে মানসিক ভারসাম্যহীন। ওপর থেকে কেউই জানবে না তার এই খবর, অথচ আমরা জানি নীলাম্বরীকে সে কত ঘটনায় কতভাবে কল্পনা করে ভালো আছে। সবই যে ভ্রম। দোয়েলের চোখে অশ্রু রুকিয়ে ঝুঁকে কাঁদছে নিরুপমা। প্রিয় মানুষদের হারিয়ে মেয়েটাও ভেঙে গিয়েছে অনেক। তার প্রিয় পরিবার, বাবা মা, আদরের ছোট বোন গেল কোথায় হারিয়ে, কোন স্রোত নিয়ে গেছে অতলে, তা আজও সে জানো না। তবু অপেক্ষা, চির অপেক্ষারা থেকে যায় অবসাদে। বর্ণ দাঁড়িয়ে আছে তার বারান্দার কোল ঘেঁষে। নীলাম্বরী তার কালো গোলাপের গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। সেদিকে বর্ণের মুগ্ধ দৃষ্টি। যেন এত সুন্দর দৃশ্য পৃথিবীতে সচরাচর দেখাই যায় না। নীলাম্বরী ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, আমার জন্য আপনি অপেক্ষা করবেন তো ডাক্তার সাহেব? বর্ণ ভ্রু কুঁচকাল, সন্দিহান কণ্ঠে বলল, আবার কিসের অপেক্ষা? আমাদের এক হওয়ার, হোক সেটা ইহকাল কিংবা পরকালে। বর্ণ থমকাল, দ্রুত গিয়ে চেপে ধরল মেয়েটার মুখ। ভীত কণ্ঠে বলল, এসব কেমন কথা? একদম এসব বলবেন না। নীলাম্বরী খিলখিল করে হেসে উঠল। হুট করে একটি কালো গোলাপ ছিঁড়ে ফেলল গাছ থেকে। সেটাকে হাতের মুঠোয় নিয়ে বলল, ডাক্তার সাহেব, কালো গোলাপের শোভা আর স্থায়িত্ব বুঝি ফুরিয়ে এলো। আপনি একটু ড্রয়িং রুমে যান, আপনাকে ডাকছে কেউ। বর্ণ অবাক চোখে চাইল। মেয়েটা হাসছে, কি সুন্দর সে হাসি। বর্ণকে অবাক চোখে তাকাতেই মেয়েটা বলল, দ্রুত যান ডাক্তার সাহেব, আপনার অপেক্ষাদের ছুটি হলো বুঝি, যান। বর্ণ অপেক্ষা করল না আর, ছুটে গেল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যেতেই দেখল বাড়ির ফোনটা অনবরত রিং হচ্ছে, আর সেটাকে ঘিরে দাঁড়িয়ে আছে বাড়ির প্রত্যেকে। বর্ণ অবাক হলো, বিরক্ত কণ্ঠে বলল, কল বাজছে, ধরছো না কেন? সকলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বর্ণের প্রশ্নে কোনো হেলদোল হলো না কারো। প্রত্যেকের চোখে অশ্রু। বর্ণ এগিয়ে গেল, ফোনটা হাতে নিতেই চোখে পড়ল ভিনদেশি নাম্বার। মাথায় তীক্ষ্ণ ব্যথা হলো তার। নিরুপমা দূর থেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, কলটা রিসিভ করো না ভাইয়া, হয়তো আমাদের এতদিনের অপেক্ষা ধূলিসাৎ হয়ে যাবে, ভেঙে যাবে সব কিছু। খারাপ সহ্য করার সাধ্য নেই আর। বর্ণের মাথা ব্যথাটা শরীরেও ছড়িয়ে পড়ছে। কিছুটা দূর থেকে ভেসে আসছে খিলখিল হাসি। বর্ণ সেখানে তাকাতে দেখল সাদা শাড়ি পরিহিতা নীলাম্বরী হাসছে। ঋণঋণের নারী কণ্ঠটা বলছে, প্রেমিকের দুঃখ নির্বাসিত হোক, আর অপেক্ষাদের মৃত্যু হোক। আমি অবহেলার দামি ফুল, কেউ ভালোবেসে হয় ব্যাকুল, কেউ বা করে ভুল। আমি পথের ধারে দুর্বা ফুল। মিলিয়ে গেল মিষ্টি নীলাম্বরীর অবয়ব, কেটে গেল ঋণ। কে জানে আর বাঁচবে কিনা কৃত্রিম যন্ত্রখানা, ফিরবে কিনা প্রেমিকা। তবে বাচক প্রেম, হাসুক প্রেম। সমাপ্ত। গঠনমূলক মন্তব্যের আশাবাদী। ধন্যবাদ।